পৃথিবীর ইতিহাস বলে যুদ্ধ কখনো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। যুদ্ধের গোলা যেখানে পড়ে তার শব্দ শোনা যায় হাজার মাইল দূরের বাজারে, রান্নাঘরে, এমনকি আমার আপনার মানিব্যাগে। আজকের ইরান যুদ্ধ ঠিক তেমনই এক যুদ্ধ, যেখানে মিসাইল ছোড়া হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার ধাক্কায় নড়ছে ঢাকা, দিল্লি, টোকিও আর বার্লিন। এখন কথা হলো, এই যুদ্ধের আগুন কে নেভাবে আর কে আগুনে ঘি ঢালছে? সাধারণ মানুষ যুদ্ধকে দেখে মানচিত্রে রং বদলানোর ঘটনা হিসেবে, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ হলো অর্থনীতির জ্বর, রাজনীতির পরীক্ষা এবং সভ্যতার ধৈর্যের সীমা যাচাইয়ের মুহূর্ত। 2026 সালের 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের এই সংঘাত ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে কেউ হারতে চায় না, কিন্তু জিততেও পারছে না। একে বলে বাঘে গরুতে এক ঘাটে পানি খাওয়া। তবে এখানে পানি নয়, আগুন। এখন প্রশ্ন উঠতেই পারে, যুদ্ধটা শেষ হবে কিভাবে? বিশ্ব আজ যুদ্ধ থামাতে মরিয়া, কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে এটি আর দুই দেশের সংঘাত নয়, এটি বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যখন 15 দফার শর্ত ঘোষণা করলেন, তখন সেটি শান্তির প্রস্তাবের চেয়ে বেশি মনে হলো বিজয়ের ঘোষণা, যেন যুদ্ধ শেষ হওয়ার আগেই বিজয় মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। শর্তগুলোর ভাষা এমন, ইরান যদি এগুলো মানে তাহলে ইতিহাস বলবে আমেরিকা জিতেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র সীমিত, প্রক্সি শক্তি ত্যাগ, সব মিলিয়ে এটি মূলত ইরানের কৌশলগত শক্তি ছাঁটাইয়ের তালিকা। অন্যদিকে ইরানের পাল্টা 5 শর্ত শুনলে মনে হয় ইতিহাস নতুন করে সাজাতে চাচ্ছে তারা। ইরান বলছে হামলা বন্ধের স্থায়ী নিশ্চয়তা চাই, ক্ষতিপূরণ চাই, মার্কিন ঘাঁটির সীমাবদ্ধতা চাই, আর হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্বের স্বীকৃতি চাই। এই দাবিগুলো মানে শুধু যুদ্ধবিরতি নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে লেখার চেষ্টা। এখানেই নাটকের আসল সৌন্দর্য। দুই পক্ষই শান্তি চাইছে, কিন্তু এমন শান্তি চাইছে যেখানে নিজেরা হারেনি এই প্রমাণটুকু যেন থাকে। যুদ্ধের এক অদ্ভুত নিয়ম আছে, যুদ্ধ শুরু হয় আত্মবিশ্বাস দিয়ে, কিন্তু শেষ হয় হিসাব নিকাশ দিয়ে। এখন সেই হিসাবের সময় এসেছে, কারণ যুদ্ধক্ষেত্রে যত ক্ষতি হয়েছে তার চেয়ে বড় ক্ষতি হয়েছে অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর পৃথিবী হঠাৎ বুঝতে পারল বিশ্বায়ন আসলে কতটা ভঙ্গুর। পুরো পৃথিবী আসলে এক সুতোয় গাঁথা। তেলের জাহাজ থামলে শুধু জ্বালানি নয়, থেমে যায় শিল্প, পরিবহন, খাদ্য সরবরাহ, সব কিছু। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ভাষায় এটি 1973 বা 1979 সালের সংকটের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশের মতো দেশের মানুষ হয়তো ভাবছে, এত দূরের যুদ্ধ আমাদের কি করবে? কিন্তু বাজারে যখন জ্বালানির চালান না পাবার কারণে চাকা বন্ধ হয়, পরিবহন খরচ বাড়ে, তখন যুদ্ধের দূরত্ব শূন্য হয়ে যায়। যুদ্ধ তখন সংবাদ নয়, যেন ঘরের বাস্তবতা। এই পরিস্থিতিতে কাতার, তুরস্ক, মিশর, পাকিস্তান সবাই মধ্যস্থতার চেষ্টা করছে, কারণ তারা জানে যুদ্ধ দীর্ঘ হলে কেউ নিরাপদ থাকবে না। মধ্যপ্রাচ্যের আগুন কখনো সীমানা মানে না। কিন্তু শান্তির পথে সবচেয়ে বড় বাধা অস্ত্র নয়, অবিশ্বাস। গত কয়েক বছরে এত চুক্তি ভেঙেছে যে এখন কোনো পক্ষই অন্য পক্ষের প্রতিশ্রুতি বিশ্বাস করতে চায় না। ওমানের মধ্যস্থতায় প্রায় হওয়া পরমাণু সমঝোতার মাঝেই সামরিক অভিযান শুরু হওয়ায় এই অবিশ্বাস আরও গভীর হয়েছে। মার্কিন গবেষক উইলিয়াম জার্টম্যান একটা ধারণা দিয়েছিলেন, অর্থাৎ এমন অবস্থা যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া উভয় পক্ষের জন্যই অসহনীয় হয়ে ওঠে। তখনই সমঝোতার দরজা খোলে। বর্তমানে সেই লক্ষণ স্পষ্ট। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কমেছে, নৌ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, নেতৃত্ব কাঠামো চাপের মুখে। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতির চাপ অনুভব করছে, ইউরোপ জ্বালানি সংকটে, বিশ্ববাজার অস্থির। অর্থাৎ যুদ্ধ কেউ জিতছে না, আবার হারছেও না, কিন্তু দাঁত কামড়ে পড়ে আছে। এই অবস্থায় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন বড় বিষয়ে সমঝোতা হয়েছে। এটি কূটনৈতিক ঘোষণা যতটা, তার চেয়ে বেশি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা। যুদ্ধ থেকে সম্মানজনক বের হবার পথ তৈরি করা, এটিও এক ধরনের কৌশল। কারণ সুপার পাওয়ার কখনো স্বীকার করে না যে সে ক্লান্ত হয়েছে, সে বলে মিশন সম্পন্ন হয়েছে। অন্যদিকে ইরানও সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। তারা জানে অস্থায়ী বিরতি মানে প্রতিপক্ষ শক্তি পুনর্গঠন করবে এবং যে কোনো সময় আবার হামলা হতে পারে। তাই তারা
স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। এই দাবির মধ্যে শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক হিসাবও আছে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই চুক্তির জামিনদার কে হবে? পাকিস্তান, তুরস্ক বা মিশর মধ্যস্থতা করতে পারে, কিন্তু নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে না। এখানেই চীনের গুরুত্ব সামনে আসে। বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তা সরাসরি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। ফলে চীন এমন এক পক্ষ যার স্বার্থ শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত। যদি ওয়াশিংটন ও বেইজিং একসঙ্গে আলোচনার কাঠামো তৈরি না করে, তাহলে এই শান্তি প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। অতীতে ফিরে তাকালে দেখা যায়, যুদ্ধ শেষ করা কঠিন নয়, কঠিন হলো শান্তিটা ধরে রাখা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল দ্রুত, কিন্তু ভুল শান্তি চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। ইরান যুদ্ধও সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন যে সমঝোতা হবে, সেটি যদি শুধু যুদ্ধ থামায় কিন্তু সংঘাতের কারণ দূর না করে, তাহলে এটি হবে বিরতির গল্প, শান্তির নয়। বর্তমান পরিস্থিতি তাই দুই সম্ভাবনার মাঝখানে ঝুলছে। একদিকে ধাপে ধাপে সমঝোতা, প্রথমে হরমুজ খুলবে, হামলা বন্ধ হবে, তারপর দীর্ঘমেয়াদী পারমাণবিক আলোচনা। অন্যদিকে দীর্ঘ অচলাবস্থা, যেখানে যুদ্ধ চলবে কম তীব্রতায় কিন্তু দীর্ঘ সময় ধরে। আর তৃতীয় সম্ভাবনা, ইরানের অভ্যন্তরীণ পরিবর্তন, যা পুরো সমীকরণ বদলে দিতে পারে। ইতিহাসে বহু যুদ্ধ বাইরে রাখাতে নয়, ভেতরের ক্লান্তিতে শেষ হয়েছে। আজ পৃথিবী যে কারণে যুদ্ধ থামাতে মরিয়া, সেটি মানবিকতার জন্য যতটা, তার চেয়ে বেশি বাস্তবতার জন্য, ব্যবসায়ের জন্য। বিশ্ব অর্থনীতি আর এই চাপ নিতে পারছে না। আধুনিক যুগে পূর্ণ বিজয় বলে কিছু নেই, আছে শুধু ক্ষতির মাত্রা কমিয়ে আনার চেষ্টা। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ড্রোন উড়ছে, কূটনীতিকরা এখনো বৈঠক করছে, আর বিশ্ব অপেক্ষা করছে কে আগে চোখ নামাবে। কারণ কখনো কখনো শান্তি আসে সাহস দিয়ে নয়, ক্লান্তি দিয়ে। এবং সম্ভবত আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ এখন সেই ক্লান্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যুদ্ধের শেষে দেখা গেল যে যার মতো করে জয়ী, শুধু পৃথিবীটাই হেরে গেল। আর সত্যিটা সম্ভবত সেটাই।